আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী অতিথির কাছে, যিনি একজন মেডিকেল স্টুডেন্ট, এবং তার নামটা আমরা তার মুখ থেকে শুনবো তার গল্পটি। ডিয়ার লিসেনার, আমি এনআই আসি। আমি এসেছি ফার্মগেট থেকে। আমি একটা প্রাইভেট মেডিকেল কলেজে 3rd ইয়ারে পড়ছি। আমি যে ঘটনাটা বলবো এটা আমার জীবনে ঘটা তৃতীয় ঘটনা। ঘটনাটা ঘটে হচ্ছে 2013 সালের ফেব্রুয়ারি মাসের 15 তারিখ। ঘটনার দিন ছিল শুক্রবার, আর ঘটনাটা ঘটে হচ্ছে আমার কলেজ বিল্ডিং এ। ঘটনা যাওয়ার আগে আমার বিল্ডিংটা একটা বর্ণনা দিই। আমাদের কলেজ যে বিল্ডিংটা সেটা হচ্ছে 12 তলা, আর 3 তলা হচ্ছে আমাদের অ্যানাটমি ডিপার্টমেন্ট, 6 তলাতে হচ্ছে ক্যান্টিন, আর 10 এবং 12 তলাতে হচ্ছে আমাদের মেয়েদের হোস্টেল। আর কলেজ বিল্ডিং এর পাশে আমাদের বয়েজ হোস্টেল। তো যেহেতু মানে মেয়েদের হোস্টেল কলেজ বিল্ডিং এ, সেহেতু আমাদের নিয়ম ছিল 9:30টার মধ্যে আমাদের ছেলেদের খাওয়া দাওয়া শেষ করে চলে আসতে হতো ক্যান্টিন থেকে। তো শুক্রবার দিন আমি নীল খেতে যাই, ওখান থেকে আর কি কিছু বই কেনাকাটা করার জন্য। আমার বই টই কিনে ব্যাক করতে 10:30টা বেজে যায়। তো তখন আমি বাইরে থেকে কিছু খেয়ে আসি নাই, আইসা দেখি যে হোস্টেলে সবাই খাওয়া দাওয়া শেষ করে ফেলছে অলরেডি। তো আমি একাই গেলাম মানে খাওয়ার জন্য। তো নিচে দারোয়ান আঙ্কেল ছিল, উনি বললো যে মামা এত লেট হয়েছে কেন? তাই আমাকে বললাম যে নীল খেতে গেছিলাম, ওখানে একটু দেরি হয়ে গেছে। তো উনি কিছু বললো না, আমাকে গেট খুলে দিল। আমি সোজা চলে গেলাম 6 তলায় ক্যান্টিনে। তো ওখানে মান্নান ভাই ছিল, উনি আমাদের ক্যান্টিন বয়। তো উনি আমাকে মানে সবকিছু ব্যবস্থা করে দিল। আমি খাওয়া দাওয়া শেষ করতে করতে আমার 11:30 বাজছে। তো 11:30 আমি খাওয়া দাওয়া শেষ করে আমি 3 তলায় নামলাম, মানে যেখানে আমাদের অ্যানাটমি ডিপার্টমেন্ট। তো নামার সময় আর কি হঠাৎ করে আমি আমাদের যে ডিসেকশন রুমটা আছে, মানে ওইদিকেই সিঁড়ির পাশে ডিসেকশন রুমটা ছিল, তো ওখানে খেয়াল করলাম। দেখি আমার কাছে মনে হচ্ছে যে দরজাটা একটুখানি খোলা। আমি চিন্তা করলাম আমাদের লাইটিং ব্যবস্থা অনেক ভালো ছিল, প্রত্যেকটা তলায় সন্ধ্যার পর থেকে ভালো লাইটের ব্যবস্থা, যে এটা কি আমার চোখের ভুল না সত্যি খোলা। শুধু এটা আর কি দেখার জন্য দরজার সামনে গেলাম, গিয়ে দেখি যে না, দরজাটা অল্প একটু খোলা। তা আমার মনে তখন কোনো ভয় নেই আর কি। নর্মালি আমি দরজাটা ধরে একটা ধাক্কা দিয়ে দরজা খুলে ফেলছি, মানে আস্তে আস্তে খুলে একবারে খুলে ফেলছি। দরজা খোলার পর মানে দরজা বরাবর বাইরে থেকে যে লাইটের আলোটা যায়, মানে টোটাল সাদা আলোটা, আমি একদম ক্রিস্টাল ক্লিয়ার দেখতে পেলাম যে আমাদের 2টা ডেড বডি, একটা হচ্ছে মেল ডেড বডি, একটা ফিমেল ডেড বডি। আমাদের ঠিক মেল ডেড বডিটা দাঁড়ায় আছে, উনি এরকম পজিশনে দাঁড়াইছে যে ধরেন একটা শব্দ হলে একটা মানুষ ঘাড় ঘুরায় পিছনে তাকায় না, ঠিক ওরকম ভাবে দাঁড়ায় আছে। আমার চোখটা সরাসরি ওনার চোখের দিকে। আমি মানে 5-6 সেকেন্ডের জন্য একদম টোটাল স্টিল ওখানে দাঁড়ায় রয়েছে, যে কি করবো আমি বুঝতে পারতেছি না, কোনো মানে সেন্সও কাজ করতেছে না। তো কয়েক সেকেন্ড পর আমার সারাটা গা কাঁপা দিয়ে উঠলো, মানে কাঁপুনি দিয়ে উঠলো। তখন আমার মনে হলো যে না, এখান থেকে দৌড় দিতে হবে। আমি তাড়াতাড়ি নিচে গেলাম, দরজা লাগাইছি কি লাগাইনি আমার তখন খেয়াল নেই। এক দৌড়ে নিচে একদম নিচতলায় গার্জিয়ানদের বসার জন্য বেঞ্চ পাতা থাকে, তো ওখানে গিয়ে বসে হাঁপাচ্ছি। তো বাইরে থেকে দারোয়ান আঙ্কেল দেখা ভিতরে আসলে এসে বললো যে মামা কি হয়েছে তোমার, মানে কিছু দেখছো নাকি, ভয় পাইছো নাকি? তাই মনে হয় কিছু বললাম না, শুধু বললাম যে 1 গ্লাস পানি খাওয়াইতে পারবেন আঙ্কেল? তো উনি আমার 1 গ্লাস পানি নিয়ে এসে দিল। তো আমি পানি টানি খাইলাম, ওখানে 5 মিনিটের মতো বসেছিলাম। যখন একটু ইজি হলাম তখন ওনাকে বললাম যে আঙ্কেল আমাকে একটু হোস্টেল পর্যন্ত আগায় দিয়ে আসতে পারবেন? তো উনি আমাকে হোস্টেল পর্যন্ত আগায় দিয়ে আসলো। তো আমাদের হোস্টেলে তখন আমার রুমমেট ছিল অনিক, অবি, বনফুল, মারুফ। তো ওরা আর কি আসলো, আইসা আর কি আমার নিয়ে গেলো হোস্টেলের রুমে। তো ওরা জিজ্ঞেস করতেছে, প্রচুরভাবে জিজ্ঞেস করতেছিল কি হয়েছে তোর, তুই মানে এরকম করতেছিস কেন আর কি। আমি ওদেরকে কিছু বলি নাই, আমি বললাম যে কিছু হয় না ওরকম, মানে কথাটা কাটায় নিয়ে গেলাম। তো সেদিন রাত্রে আমার প্রচন্ড জ্বর আসছে এবং পরের দিন আমার প্রচন্ড জ্বর ছিল। তো তার কিছুদিন পরে আর কি আমি হোস্টেলটা ছেড়ে দিই। আসলে এটা ছিল আমার জীবনের ঘটা তৃতীয় ঘটনা। ওকে, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা চলে যাব আমাদের প্রথম অতিথির কাছে এবং তার কাছে আমরা তার দ্বিতীয় ঘটনাটি শুনবো, এবং আপনাকে অনুরোধ করব আরো একবার আপনার নামটা জানিয়ে আপনার ঘটনা শেয়ার করার। ধন্যবাদ রাসেল ভাই। আমি তুষার, টিএনটি আমাদের টিমের নাম। আসলে রাসেল ভাই ব্যাপারটা হচ্ছে এরকম যে মানে ভূতের। ডিয়ার লিসেনার, আজকের এই বিষয়টি খুবই ভয়ঙ্কর হতে যাচ্ছে, কেননা প্রত্যেকটা ঘটনাই কিন্তু বাছাই করা ভয়ানক ঘটনা। আপনারা বাছাই করা ভয়ানক ঘটনাগুলো পছন্দ করেন বলে প্রতিনিয়ত আমি এই ঘটনাগুলো নিয়ে রাত 10টা বাজে হাজির হই, যাতে করে আপনারা খুব সহজেই শুনতে পারেন। তাই বলবো, যারা প্রতিনিয়ত এই ধরনের ঘটনাগুলো শুনতে চান তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। তাহলে চলুন আমরা প্রত্যেকটি ঘটনা শেষ পর্যন্ত শুনে আসি। কি আছে বা ভূত মাথায় চাপছে এমনটা, মানে আমি যেটা বলতে চাচ্ছি, ভূত না দেখে মানে আমাদের দম নাই, ব্যাপারটা হচ্ছে এরকম। মানে ভৌতিক আমাদের কাজ করতেই হবে। মানে ভৌতিষ্ঠের কাছ থেকে আমরা এমন পরিমাণে মানে অনুপ্রাণিত হয়েছি, আমি ঠিক বলে বোঝাতে পারবো না কি পরিমাণ। তো ভূত যেহেতু মাথায় চাপছে, তো তারা এই ধারাবাহিকতায় আমরা একটু বলে নি রাসেল ভাই যে আমরা কিছু প্রোগ্রাম রাখছি। যেমন আমাদের পরবর্তী নেক্সট প্রোগ্রাম হচ্ছে যে সেই আমি যেমনটা বলছিলাম খুলনার সেই মংলাই, সেই বাসায় আমরা আবার যাব
দেখবো যে আসলে কিছু হয় কি না। কারণ সেখানে দুইটা জিনিস আমরা পাইছি, একটা হচ্ছে বলতেছে যে আমার নাম রাকিব, আমাকে আবার ধুয়ে আমাকে আমার এগুলো আমরা জায়গায় শুনলাম, ধুয়ে একটু দাও। আগে শুনলাম হ্যাঁ। আমরা। এখন যেটা হবে যে আপনার আরেকটা ঘটনা শুনতে চাই। হ্যাঁ, তো রাসেল ভাই আমি দ্বিতীয় ঘটনায় আমি চলে যাই। সেটা হচ্ছে এই ঘটনার কাছাকাছি একটা ঘটনা আমার সাথেই ঘটে যাওয়া। আমি জানি না এই খাটিয়া এবং লাশের সাথে আমার কোনো সংযুক্ত আছে কিনা। প্রায় 1.5 বছর আগেকার ঘটনা। আমি ঢাকা থেকে ফিরছি, সেই দিন ছিল শুক্রবার, আমার স্পষ্ট মনে আছে। কারণ আমি যখন ফিরছিলাম তখন সম্ভবত 9:30টার আমি টিকিট কাটি রাজশাহী যাওয়ার উদ্দেশ্যে ঢাকা থেকে। তো সেই সময় আমার পাশে ছিল আমার সাথে এক বড় ভাই, সিনিয়র বড় ভাই রেজা ভাই, তিনি চাঁপাইনবাবগঞ্জ পর্যন্ত যাবে। তো আমরা উঠি, ওঠার সময় আমার মনে মনে আফসোস হলো যে আজকে যেহেতু শুক্রবার রাস্তায় থাকবো, ঠিক মতো নেট পাবে না, সম্ভবত ভূত এফএমটা আজকে আমার আর শোনা হবে না। তো এইভাবে আফসোস নিয়ে ঢাকা ত্যাগ করলাম। তো আমি যখন রাজশাহীতে পৌঁছাই, রাজশাহী কাজলা রাজশাহী ইউনিভার্সিটির পাশেই একটা এলাকা, যারা রাজশাহী থেকে শুনছেন তারা খুব ভালো মতোই বুঝতে পারছেন। তো কাজলা থেকেই কাজলার আশেপাশেই আমার বাসা। তো রেজা ভাই চাঁপাইনবাবগঞ্জ পর্যন্ত চলে যাবে। তো আমাকে রেজা ভাই বললো, তুষার তুমি এক কাজ করো, নতুন যেহেতু ল্যাপটপ কিনছি, তুমি ল্যাপটপটা সাথে নিয়ে যাও, পরে আমাকে কালকে দিয়ে দিও, আমি কালকে আবার রাজশাহীতে ফিরবো। তো এক হাতে আমার ব্যাগ ছিল আর এক হাতে রেজা ভাইয়ের ল্যাপটপ নিয়ে আমি বাসায় ফিরছি। এই সময় আম্মাকে ফোন দিয়ে বলি যে আম্মা আমি কাজলা পর্যন্ত নামছি, তুমি গেট খুলে রাখো, আমার আর 4-5 মিনিট লাগবে হেঁটে আসতে। তো আমি রওনা দিই। কাজলা থেকে ভিতরে যাইতেই ধরমপুর নাম যে গ্রাম, সেই গ্রামের ভিতর দিয়ে একটা চিকন রোড আছে যেখানে রিক্সা টিক্সা দিয়ে যাওয়া যায়। তো যাচ্ছিলাম, এই সময় হাঁটতে হাঁটতে দেখি 2টা কুকুর আমার পাশে আসে। তো আমি মনে মনে করছি যে আচ্ছা ঠিক আছে, 2টা কুকুর যেহেতু আসছে, কুকুর দেখা মনে হয় খারাপ না, ভালোই শুনছি এর আগে। আমি শুনছি কুকুর এবং সাপ এই দুটোও কিন্তু মানে অন্য ব্যাখ্যা আছে কিন্তু। আচ্ছা যাই হোক, আমি যাক ভালো হয়েছে সেই সময় না শোনা তাই। হ্যাঁ, আমি জানতাম যে বিড়াল দেখা খারাপ। এনিওয়ে, তো আমি কুকুর দেখে বলছি আচ্ছা ঠিক আছে। তো আস্তে আস্তে গান গাইতে গাইতে যাচ্ছি, ভিতরে একটু ভয় ভয়ও লাগছে। তো আমার হুট করে মনে হচ্ছে এক কাজ করি, মানে মানুষ তো বলে যে পিছের দিকে তাকাইতে হয় না এইসব সিচুয়েশনে। রাত তখন প্রায় 2:30টা ক্রস করছে। তো আমি মনে হলো যে একটু দাঁড়াই। তো আমি দাঁড়ানোর সাথে সাথে কুকুরগুলো দেখলাম যে আমার পাশে দাঁড়ায় গেল। তো মনে হলো যে পিছে একটু তাকায় দেখি কিছু আছে কিনা। তো পিছে তাকাইলাম, ডান দিক দিয়ে তাকালাম, কিচ্ছু নাই, বাম দিয়ে তাকালাম, কিচ্ছু নাই। আসলে মনের ভয় যে যতটুকু হয়। তো হাঁটতেছি, সামনেই 4 রাস্তার একটা মোড় পড়ে। তো সেই মোড়ে দেখলাম আরো 3টা কুকুর, মোট 5টা কুকুর আমার সাইডে দিয়ে হাঁটছে। তো একটু মনে হলো যে কি ব্যাপার, এত কুকুর একসাথে কেন? তো মনে হলো রাত হইতেই পারে। তো আমি যেতে যেতে আমি থামছি ইচ্ছা করে, দেখছি কুকুরগুলো আমার সাথে সাথে থামছে। আমি আবার হাঁটতেছি, কুকুরগুলো আমার সাথে সাথে হাঁটতেছে। আমার বাড়ি আর একটু কাছেই। তো আমার বাড়ি যেতে হলে আর একটা গলি ক্রস করা লাগে। সেই গলির সামনে একটা মসজিদ এবং মসজিদের পাশেই ছোট্ট আর একটা পারিবারিক কবরস্থান, সেখানে 2-3টা কবর দেওয়া হয়েছে, তার একটু সামনেই আমার বাড়ি। তো ভালো কথা, সেই মোড়ে আসছি, নেক্সট লাস্ট যে ব্যাগটা নিব সেই মোড়ের। তো সেখানে দেখলাম আরো 2টা কুকুর, মোট দেখছি 7টা কুকুর। তখন আমার একটু ভয় ভয় শুরু করেছে, কি ব্যাপার এত কুকুর আমার সাথে কেন? এমনি কুকুর আমি এমনিতেই ভয় পাই। তো নেক্সট যে গলিতে গেছি, গলিতে যাওয়ার পর মসজিদের পাশেই একটা লাইট পোস্ট ছিল। লাইট পোস্টে থেকে ওই কবরস্থানটা দেখা যায়। তো যে ঢুকতে যাব সেই সময় আমি দেখলাম দূর থেকে আবার সেই আমি বললাম তো আমি একটু আগে যে আমি জানি না যে খাটিয়াই কেন আমি লাইফে দেখতেছি, গত 2বার আমি খাটিয়া দেখছি। আবার দেখছি যে মসজিদের পাশেই, কবরস্থানের পাশেই সেই খাটিয়াটা রাখা। হ্যাঁ, তো লাইটে আবছা আবছা দেখা যাচ্ছে, যেহেতু লাইট থেকে একটু দূরে ছিল। তো আমার মনে হলো যে হয়তো রাত্রে কেউ মারা গেছে, সেই জন্য মসজিদের পাশেই খাটিয়াটা থুইছে, হয়তো মাটি টাটি দিবে এরকম কিছু। তো আমি একটু আগাইতে যাব, সেই সময় 2টা কুকুর আমাকে ক্রস করে সেই খাটিয়ার দিকে একটু দ্রুত গতিতে এগিয়ে গেল। যাওয়ার পর 2টা কুকুর একটু শব্দ করতে করতে, ঘর 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 শব্দ করতে করতে এগিয়ে যাচ্ছে। তো আমি দেখলাম যে খাটিয়ার ভিতরে কিছু একটা আছে, মানে আমি লক্ষ্য করতেছি খাটিয়ার ভিতরে কিছু একটা আছে। তো জাস্ট আবার সেই যেমনটা খুলনায় দেখছিলাম যে ওইরকমই খাটিয়া থেকে জাস্ট একটা লাশ পেঁচানো একটা কিছু সেই উঠে বসতেছে এবং আস্তে 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 মুভ করছে। পাশে ছিল ড্রেন, হাতে আমার 2 ব্যাগ। আমি মানে বুঝছিলাম না যে এই মুহূর্তে আমার কি করা উচিত। আর
মানে 1 মিনিট পথও না আমার বাসা, যেখানে আমার আম্মা ওয়েট করতেছে, আমি যেহেতু ফোন দিয়ে দিছি অলরেডি। তো যাই হোক দেখলাম আস্তে 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 সেই খাটিয়াটা এবং সেই লাশটা, ঠিক বলবো না যে হেঁটেও গেল, ঠিক বলবো না যে উড়েও গেল, জাস্ট হেঁটাই আর উড়ার মাঝে যে গতিটা থাকে সেই গতিতে আস্তে 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 সেই ইজ দিকে মিলাই গেল। কুকুর যেহেতু খাটিয়ার সামনে যখন গেল তখন দেখলাম যে সেই আপনার কি বলে কবরস্থানের ভিতরে ঢুকে গেল, মানে একদম খাটিয়া সহ লাশটা ঢুকে গেল। রাইট। তারপরে যে ঘটনা ভেসে ভেসে যাচ্ছিল এরকম না, একটা? ভেসে ভেসে ঠিক না, মানে আস্তে আস্তে স্লো মোশনে যাচ্ছিল। আচ্ছা, হ্যাঁ। তো জাস্ট কয়েক সেকেন্ডের ভিতরে ঘটনাটা ঘটছে এরকম। তো আমি এখন আমি বুঝতেছিলাম না যে কি করব বা কি করা উচিত। তো জাস্ট যেহেতু আমার বাড়ির দূরত্ব, তো আমি জাস্ট ওইদিকে না তাকানোর চেষ্টা করে আমি আমার বাড়ির দিকে যাওয়ার চেষ্টা করলাম, কিন্তু বারবারই ওইদিকে চোখ যাচ্ছিল। তো আমি বাড়িতে জাস্ট ক্রস করি, তো সেই সময় আমার সাথে তখনও 2টা কুকুর ছিল, বাদ বাকি কুকুরগুলো সেই কবরস্থানের সাথে থেকে গেছে। তো আম্মা দেখছি গেট খুলে শাটার খুলে দাঁড়ানো আছে। তো আম্মা বলছে ঠিক আছে আসছিস, আয় ভিতরে ঢোক তাড়াতাড়ি। তো আম্মার চোখ দেখে আমি বুঝলাম যে আম্মা আমার পিছে কিছু একটা দেখছে। মানে আপনার যদি সামনে দাঁড়ায় থাকি, আপনি যদি পিছে কিছু দেখেন, সামনে যে চোখ চলে গেলে মানে পিছে কিছু দেখছে, আম্মার চোখ দেখি সেটা আমি বুঝছি, কি দেখছে সেটা আমি বুঝিনি। তো আম্মা বললো তাড়াতাড়ি ভিতরে ঢোক। তো আম্মা সহ ঢুকে গেলাম। তো পরদিন আম্মা বলতেছে, আমি আম্মাকে বলছি সকালে নাস্তার সময় যে আম্মা কি ব্যাপার, কালকে রাতে কি হয়েছে। আম্মাকে আমি আগে আমার প্রথম কথাটা বলিনি যে দেখি, কারণ আমি রাত্রে যখন শুইলাম তখন মনে হলো যে নিশ্চিত আজকে ভূত এফএম শোনার কথা ছিল, শুনিনি। আমি এটা নিয়ে জল্পনা করছি, আমার হ্যালুসিনেশন হয়েছে, তাই আমি ব্যাপারটাকে এড়াই গেছি, রাত্রে ওইটা বলেই ঘুমানোর চেষ্টা করছি। তো সকালে আম্মাকে বলছি যে আম্মা কি হয়েছিল কালকে, তুমি কি দেখছো, তুমি তাকাইছো, মানে ঘটনা কি, মানে কি হয়েছে। তো আম্মা শুনতেছে নিশ্চয়ই ভূত এফএম এখন। তো আম্মা বলছে যে কাল তুই যখন আসলি ওই গলিতে ঢুকলি, গলির পাশেই সামনে যে একটা ওয়াল আছে, সেই ওয়ালে একটা 10 থেকে 12 বছরের ছোট্ট একটা বাচ্চা জাস্ট বসেছিল, বসে নাকি আম্মার দিকে তাকিয়ে দাঁত বের করে হাসতেছে, মানে নিঃশব্দে হাসতেছে। হ্যাঁ। তো আম্মা বলতেছে আমি এটা দেখছি। তখন আমি আম্মাকে বললাম আম্মা আমি তো এগুলো দেখছি, এই ঘটনা। তো এই ছিল রাসেল ভাই আমার দ্বিতীয় স্টোরি। আপনাকে অনেক ধন্যবাদ। প্লিজ আপনি আরেকবার আপনার নামটা বলবেন এবং তারপরে শুনবো আপনার ঘটনাটি। ডিয়ার লিসনার, আমি এনআই আশিক বলছি। আমি এখন যে ঘটনাটা বলবো এটা হচ্ছে আমার জীবনে ঘটা 4র্থ ঘটনা, এবং এটা হচ্ছে রিসেন্টলি ঘটছে, মানে যে জানুয়ারি মাসের 3 তারিখে ঘটনা যেদিন ঘটে, ঘটনার দিন ছিল হচ্ছে শুক্রবার। আমি দীর্ঘ 3 মাস মানে বাড়িতে যাই না, 3 মাস পর সেদিন শুক্রবার বাড়িতে গেছি। তো যাইতে যাইতে সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যা 7:30 বাজছে। এর মধ্যে গত অক্টোবরে হচ্ছে আমি আমার মোবাইলটা হারাই ফেলছি। সো মানে গত 2 মাস যাবত কারোর সাথে কোনো কানেকশন ছিল না, বাড়িতেও না, ইভেন ঢাকাতেও আমার কারোর সাথে কোনো কানেকশন ছিল না। তো আমি 7:30 বাজে বাড়িতে গেছি। আর আমার বাড়িতে শুধু বাবা থাকে, মানে আম্মু চাকরি করে হচ্ছে নারায়ণগঞ্জে, আর আমরা ভাই বোন ঢাকাতে আছি। আমার এক ভাই নাহিদ, ও হচ্ছে চট্টগ্রাম ভার্সিটিতে পড়ে। তো মূলত বাড়িতে বাবাই থাকে। তো আমি যেদিন বাড়িতে গেছি সেদিন বাবা বাসায় ছিল না, কারণ রবিবারে ছিল নির্বাচন ছিল, ওনার প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পড়ছে। তো উনি শুক্রবারে চলে গেছে আগে যাতে কোনো সমস্যা না হয়। তো বাড়িতে গিয়েছি, গিয়ে দেখি যে পুরো বাড়িতে কারেন্ট আসছে, মানে আমার রুমে শুধু লাইট নাই। আমার রুমে হচ্ছে টিউব লাইট ছিল, সেটা ফিউজ হয়ে গেছে। আর অনেকদিন যাবত বাড়িতে যাই না বিধায় মানে লাইটটা ঠিক করানো হয় নাই। তো রাত্রে আর আমি লাইটটা ঠিক করে নাই। আপু আমাকে, মানে আমার এক আপু ছিল, উনি আর কি আমাদের রান্না বান্না একটু হেল্প করতো। তো উনি 3টা মোমের ব্যবস্থা করে দিয়ে গেল, এবং ভাতটা রান্না করে হটপটে সবকিছু রাইখা মানে সব ব্যবস্থা করে দিয়ে গেছে। আমাদের বাড়ির বর্ণনাটা দিয়ে, আমার বাড়িটা হচ্ছে গ্রামের একবারে কর্নারে, বাউন্ডারি করা বাড়ি, বাড়ির সামনে একটা গেট এবং ডান সাইডে একটা গেট। 2টা গেট যদি আমি লক করে দিই, মানে টোটাল গ্রামের সাথে মোটামুটি কানেকশন লস্ট। আর গ্রামের মানে আমাদের বাড়ির বাস সাইডটা হচ্ছে ফাঁকা মাঠ, আর ওই দিক একটু জঙ্গল টাইপের আর কি। তো আমি 8:30টার দিকে ফ্রেশ হয়ে খাইতে বসছি। তো যখন মানে খাওয়া শুরু করছি, আর একটু পরে দেখলাম যে দরজায় নক করতেছে। তা আমি জিজ্ঞেস করলাম কে, আমাকে বললো যে দাদা ভাই আমি মোবারক। আর বলে রাখি যে মোবারক হচ্ছে আমার চাচাতো ভাই। আমি আসলে গ্রামে গেলে ওর সাথে বেশিরভাগ সময় কাটাই। ও এমনিতে 6 ফুট 3 ইঞ্চির মতো হাইট, লম্বায়। তো দরজা খুলে দেখলাম যে ও আসলো, মানে ও প্রায় দরজাতে ঠেকে যাবে এরকম। এমনিতে লম্বা, আমার কাছে ওই দিন একটু আরো বেশি লম্বা মনে হচ্ছিল। তো ভিতরে ঢোকার পরে ওর সাথে যে ফার্স্ট আমার কথাটা ছিল এরকম, কি রে তুই তো আগের চেয়ে বেশি লম্বা হয়ে গেছিস, মানে এখন তো তোর সাথে হাঁটাই যাবে না, এই ধরনের কথা ছিল ওর সাথে আমার ফার্স্ট।
তো আসলো, ঘরে একটা মোম জ্বলতেছিল, ও একদম সোফার যে দিকটাতে কমাল উপরে ঠিক ওই কর্নারে গিয়ে বসছে। আমার তখন এটা খেয়াল নাই যে আমি বাইরের গেটও লক করে দিয়ে আসছি, যে ঘরে যদি কেউ এই মুহূর্তে ঢুকে তাহলে আমার প্রথমে বাইরের গেটটা খুলতে হবে, দেন আমার দরজাটা খোলার পর কাউকে আর কি ঘরে আসতে হবে। তো ওই জিনিসটা আমার মাথায় কাজ করতেছে না। তো আমি নর্মালি ওর সাথে কথা টথা বলতেছি, গত 2 মাস আমি ঢাকাতে কিটি করলাম, এইগুলা ওর খবর টবর নিলাম। ও বিদেশ যাওয়ার জন্য চেষ্টা করতেছিল, পাসপোর্ট একবার হারাই ফেলছে, ওই খবর টবর নিচ্ছি। তো প্রায় 9টা 9:30 পর্যন্ত ওর সাথে আর কি গল্প করছি। গল্প বলতে কি আমি কথা বলছি, ও টুকটাক হ্যাঁ হো আমার সাথে মিলাইছে এরকম। তো খুব টায়ার্ড লাগতেছিল, ওর বললাম যে এক কাজ করি, আজকে রাত যাবো না, ঘুমায় পড়ি, কালকে সকালে তোর সাথে কথা বলবো না। তো আমি গিয়ে ঘুমায় পড়লাম, ওর জন্য আলাদা ল্যাপ এবং বালিশের ব্যবস্থা করে রাখছি। তো আইসা দেখলাম যে শুলো, মানে আমার একটু দূরে, ও আমার পাশে, আমি আলাদা কম্বলের মধ্যে প্যাকেটিং করা অবস্থায়, শীত ছিল খুব, তো ওই দিকে আর কি শুইলো। তো মন টুন দিলাম, সেদিন রাত্রে ঘুমাইছে। সকাল 7টা বাজে আমার মোবাইলে ফোন আসছে, ফোন আর কি ঘুম থেকে জাগলাম। আপু গেটের বাইরে ওয়েট করতেছিল, উনি ফোন দিয়ে বললো যে আমি গেটের এখানে আসছি, তুই একটু এসে গেটটা খুলে দে। আমি গিয়ে গেট খুলে দিচ্ছি, তারপর গেট খুলে দিলাম। আপু আসলো, এসে রান্না বান্না করছে, আমি এসে আবার ঘুমায় পড়ছি। আমি 8:30টার দিকে আবার উঠছি, ওঠার পর খাওয়া দাওয়া করলাম, মানে নাস্তা টাস্তা খেয়ে 10টার দিকে একটু গ্রামে বের হয়েছে, যে অনেকদিন পর যেহেতু গেলাম, মানে সবার সাথে একটু দেখা করি। তো গ্রামে ঘুরতে ঘুরতে মানে সবার সাথে কথা বলতে বলতে ওই কাকির বাসায় গেলাম। তো কাকিকে গিয়ে ডাক দিলাম, তো জিজ্ঞেস করলাম কাকি কেমন আছেন, খবর নিলাম। তো ওনাকে জিজ্ঞেস করলাম যে কাকি মোবারক কোথায়। তখন কাকি বলতেছে, ও তোমার তো বলা হয় নাই, তোমার আব্বা বলছে তোমার নাকি মোবাইল নিয়ে গেছে, ও তো গত মাসের 9 তারিখে এই সৌদি চলে গেছে। তখন আমার মানে ভয় লাগলো যে কালকে রাত্রে আমি তো বাইরের কোনো গেট খুলে দিই না, ইভেন সকালবেলা যদি ও যায় তাহলে তো গেটটা খুলে বের হওয়ার কথা। আপু এসে যেহেতু গেট লক পাইছে, ভিতর থেকে লক ছিল, মানে আমি এমন একজনের সাথে রাত কাটাইছি যে কিনা ওই মুহূর্তে সৌদি আরবে আসছে আর কি। তারপর ওর সাথে মোবাইলে কথা টথা হয়েছে, মানে আমি ওই দিন তখন আর কি যখন কাকি বললো তখন প্রচন্ড ভয় পেয়েছি রাতের জিনিসগুলো চিন্তা করে, এবং সেই দিন আমি ঢাকাতে ব্যাক করে আসি। এটা হচ্ছে আমার লাইফে 4র্থ ঘটনা আর কি। আপনাকে অনেক ধন্যবাদ। আমরা একটু ছোট্ট একটা ঘটনা শুনে আসি আমাদের প্রথম অতিথির কাছ থেকে। হ্যালো, আমি তুষার। আবার আসল ভাই এটা ভয় ছিল কিনা আমি নিজেও জানি না। তো আমি ফিরতেছি একদিন, আমরা 3 বন্ধু ফিরতেছিলাম কাটাখালী থেকে রাজশাহীতে। যারা রাজশাহী আছে তারা কাটাখালী চিনেন। মোটরসাইকেলে ফিরছিলাম, তখন রাত বাজে প্রায় 11:30-12টা হইতে পারে। তো ফিরতে ফিরতে বিনোদপুর বাজারের ঠিক আগে র্যাব ক্যাম্প আছে, সেই র্যাব ক্যাম্পের ওখানে 2টা বিট আছে। তো আমি গাড়ি চালিয়ে আসতেছিলাম, এই সময় দেখি লাইটের আলোতে রাস্তার একটু পাশে, বিটের এক পাশে কিছু একটা পড়ে আছে, সম্ভবত কোনো মানুষ অ্যাক্সিডেন্ট করে বা কিছু একটা, এরকম দূর থেকে মনে হয়েছে আমার কাছে যেটা। তো 3 জন ফ্রেন্ড ছিলাম, আমার সাথে ছিল নাদিম এবং ছিল ঢালি। তো আমি বাইক চালাচ্ছিলাম, তারা 2 জন পিছে বসেছিল। তো এমন সময় দেখার পর আমি থামি, সেইখানে থামার পর দেখি যে একটা মহিলা, বুড়া মতো এক মহিলা ওখানে জাস্ট শুয়ে আছে, বসে আছে, গুটায় আছে, এরকম একটা অবস্থায় আছে। তো সেই আমি বাইকের উপরে ছিলাম, আমার 2 ফ্রেন্ড নামলো। নামার পরে জিজ্ঞাসা করলি আমরা যে কি ব্যাপার দাদি, কই যাবেন, কি হয়েছে, এখানে কেন, কি কিছু হয়েছে কিনা। তো কোনো কথাই বলে না, তো জাস্ট মানে চুপ করেই আছে। তো দেখলাম যে দেখেই বোঝা যাচ্ছিল যে আশেপাশে পানি ছিল, তো সম্ভবত প্রসাদ ছিল, হয়তো উনি বয়স্ক মানুষ, বুঝতে অসুবিধা হলো না যে সম্ভবত কোনো ঝামেলা হয়েছে, স্বাভাবিকই সেই হ্যান। তো ওনারে বারবার জিজ্ঞেস করছি কই থেকে আসছেন, এত রাত্রে আপনি কই যাবেন, তো উনি কোনো কথাই বলে না। তো লাস্টে আমি নাদিমকে বললাম, দোস্ত এক কাজ কর, কিছু টাকা দে, উনারে টাকা দিয়ে আমরা চলে যাই, রাত হয়ে গেছে, অনেক রাত হয়ে গেছে, বাসায় ফিরতে হবে। তো লাস্ট আমি বলতেছি যে আপনার বাসা কোথায় আপনি বলেন, তো উনি বলেই না। লাস্টে তো প্রথমে আমার দিকে যখন তাকাই সেই বৃদ্ধা, তো আমার প্রথমেই আমার বুকে ধক করে ওঠে। মানে এই কারণটা হচ্ছে যে ঠাকুরমার ঝুলিতে আমরা যেই চেহারাটা দেখি, ভয়ঙ্কর সেই দাদির চেহারা, সেই রকম চেহারা দেখতে। মানে আপনি ডাইনি বুড়ির কথা? হ্যাঁ, ডাইনি বুড়ির গল্প, মানে সেই রকম। কারণ ওনার নাকটা ছিল অনেক উঁচু উঁচু, উঁচু বলতে অনেক উঁচু না, মানে মোটামুটি উঁচু, এবং শরীর অনেক চামড়া কুচকানো, মানে বয়স হবে প্রায় 90+। তো তিনি সেই প্রথম দাঁড়ায় আমার গা ধরতে যায়। তো যেহেতু ওনার অবস্থা খুব বেশি ভালো ছিল না, শরীর অপবিত্র ছিল এবং নোংরা ছিল, তো আমি বললাম যে ঠিক আছে দূরে থাকেন, আপনার বাসা কোথায় আমারে বলেন। তো তিনি র্যাব ক্যাম্পের দিকে ইশারা করে ওই দিকে হাত দিয়ে তিনি হাত দূরের দিকে দেখায়। তো
তো র্যাব ক্যাম্পের ওই পাশের যে এলাকাটা সেটার নাম হচ্ছে মির্জাপুর। আর তো আমি বললাম যে কোথায় মির্জাপুর যাবেন, মির্জাপুর বাসা আপনার? তো বলছে যে তিনি আবার দেখায় মাথা নাড়ে বলে যে না আসলে মির্জাপুর না। তো আমি বলি কি তাহলে পদ্মার ওই পারে চরে আপনার বাসা? সে আবারও মাথা নাড়ায়, হাত ওইভাবেই আকাশের দিকে তাকায় রাখে। আমি বলছি কোথায়, ইন্ডিয়া? বলে তাও মাথা নাড়ায়। তো প্রথম লক্ষ্য করি যে উনি আসলে কিন্তু মানে হাত উঁচিয়ে তাক করে আছে কিন্তু আকাশের দিকে। তো প্রথমে তারপরে বলি কি ব্যাপারে, আপনার বাকি কি আকাশে নাকি, ফাইজলাম করেন নাকি? এই নাদিম যাই হোক বাদ দে, টাকা দিয়ে বিদায় হোক। আমি মনে মনে কিন্তু তখন ভয় পাই একটু একটু। তো জাস্ট বিনোদপুর বাজারটা হচ্ছে যেখান থেকে শুরু হয়, যেখানে আমি গাড়ি থামছিলাম, মাত্র 10 সেকেন্ড সর্বোচ্চ মোটরসাইকেল নিয়ে যাইতে লাগবে, এতটুকু ডিস্টেন্স। তো যে বিনোদপুর বাজারের কাছাকাছি আসতে যাব ওই সময় আমার মনে হইলো, জাস্ট তখনই স্টার্ট দিয়ে চলে আসছি। আমি বললাম যে ঢালি তাড়াতাড়ি নাম, কারণ ও সবচেয়ে পিছিয়ে ছিল। আমি জাস্ট গাড়ি ঘুরাইলাম, নাদিম বলছে কি হয়েছে? এমন আমার কেন যেন মনে হচ্ছে ওই মেয়েটারে আর দেখতে পাবো না। বলছে কি বলিস? আমি তুই একদিকে খেয়াল কর, আমি আর একদিকে খেয়াল করছি। তো দিয়ে আমরা আবার সেই রাস্তা করি, আসতে থাকি। তো নাদিম ডানে দেখতে থাকে, আমি বামে দেখতে থাকি, কিন্তু পরে আমরা আর কিছু পাই না। অদ্ভুত ব্যাপার আসল ভাই, সেই সময় কোনো বড় গাড়ি যায়নি, এবং যারা রাজশাহী চিনেন ওই জায়গাটা তারা বুঝতে পারবেন দুই দিকে অনেক বড় বড় প্রাচীর আছে, যার 6 ফুট মানুষের পক্ষেও কিন্তু কোনোভাবেই সম্ভব না সেই প্রাচীর টপকানো। এবং যেহেতু মেন রোড এবং আশেপাশে কোনো গলিও যায়নি, তার পক্ষে কোনোভাবেই সম্ভব না। আমরা সেখানে যে জায়গায় পাইছি ওনারে সেইখানে নামলাম, নামে আশেপাশে সব দেখলাম, ফায়ার ব্রিগেড পর্যন্ত গেছি, কোনো জায়গায় তাকে পাইনি। তো এইটা ছিল আমার কাছে মনে হয়েছে যে এটার ব্যাখ্যা কি জানেন, তবে এটা আমার কাছে অনেক ইন্টারেস্টিং মনে হয়েছে। আপনাকে অনেক ধন্যবাদ। যে ঘটনাটি বেশ অদ্ভুত, এবং আমরা চলে যাচ্ছি সরাসরি তার কাছে। এবং প্লিজ আপনি একবার আপনার নামটা বলবেন, তারপর ঘটনাটা শুনবো। থ্যাংক ইউ রাসেল ভাই। আমি বসির, আমি এসেছি টঙ্গী কলেজ গেট থেকে। আমার দেশের বাড়ি নড়াইল, গ্রামের বাড়ি নিদিখোলা। আমি যে ঘটনাটা বলবো সে ঘটনা ঠিক আমার সাথে ঘটে যায় স্কুলের ছাদে। কিন্তু কেন বা কি কারণে আমি স্কুলের ছাদে গেলাম ঘুমাতে, তার উপরে একটি প্রতিবেদন। সেটা হচ্ছে এরকমই, আমাদের গ্রামটার পশ্চিম পূর্ব দিকেই লম্বা। গ্রামটার দক্ষিণ দিকে আছে একটা বিল, উত্তর দিকেও একটা বিল। গ্রামের পশ্চিম পাশে একটা গ্রাম, গ্রামের পূর্ব পাশে একটা গ্রাম। যে গ্রামে এমন একজন লোকের জন্ম যার নাম চিরজীবন বাংলার মাটিতেই থাকবে, সে হচ্ছে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদের মহিষকুলা গ্রাম। কিন্তু এদের দুই পাশে গ্রামেই বিদ্যুৎ সংযোগ বা কারেন্ট সংযোগ আছে, আমাদের গ্রামে নেই। আমাদের গ্রামের মানুষজন চিন্তা ভাবনা করে যে আমাদের মনে হয় কপাল পোড়া, এই কারণে আমাদের গ্রামে কারেন্ট বা বিদ্যুৎ পৌঁছায় না। যে কারণেই আমি গিয়েছিলাম সেদিন গরম থেকে বাঁচতে ছাদে ঘুমাতে। এটা আপনি মাঝে মাঝে যেতেন? জি, মাঝে মাঝে যেতাম, বা ছাদে সবসময় ঘুমানোর জন্য অভ্যাস করতাম যখন ছাদটা হয়েছিল। আমাদের গ্রামের স্কুলটা প্রতিষ্ঠিত হয় 1991 সালে। স্কুলটা ঠিক ছাদে পরিণত হয় 2001 বা 2002 সালে। ছাদটা যখনই কমপ্লিট হয় আমাদের গ্রামের লোকজন বা আমাদের পাড়ার ছেলেরা, সমবয়সী যারা থাকে, তারা চিন্তা ভাবনা করে যে সারাদিন কাজকর্ম সেরে আসে, রাত্রে যদি একটু বিছানায় শোয়া যায় বা বিছানায় ঘুমানো যায় না, কোনোভাবেই ঘুমানো যায় না। যদি ছাদে যাওয়া যায় বা ছাদে ঘুমানো যায় তাহলে মনে হয় সারাদিন সারা রাতের ঘুমটা মনে হয় ছাদে ভালো হবে। যেহেতু ছাদের দক্ষিণ পাশে বিল, আর কোনো গাছগাছালি কিছুই নেই। যেখানে ছাদটা হয়েছে সেখানে ছিল সোন বাগান আর বন বাগান, যেখানে কুকুর শিয়ালের আড্ডা ছিল। ছাদটা হওয়ার পরে সবাই ওখানে ছাদে ঘুমানোর জন্য চেষ্টা করত। যাই হোক, ছাদটা 2001 সালে বা 2002 সালে হলে সে সময় আমরা আমাদের গ্রামের লোকজন বা গ্রামের একই বয়সের লোক চিন্তা ভাবনা করলাম যে আজকে থেকেই শুরু করব ছাদে ঘুমাতে। কিন্তু ছাদে ঘুমাতে যাওয়ার অভ্যাসটা ছিল এরকমই, সে ছাদে নিয়ে যেতে হতো একটা বালিশ বা একটা কাঁথা। ছাদে এটা নিয়েই ছাদে একটা বাড়ি এদিক ওদিক দিয়েই বালিশটা পেড়ে খাতাটা উপরে রেখে ঘুমানো হতো। কিন্তু ছাদে ওঠার জন্য কোনো সিঁড়ি বা কোনো মই ছিল না। ছাদের দুপাশে ছিল দুটো বাথরুম, সেই বাথরুমে ছিল লোহার পাইপ লাগানো, সেই পাইপটা বেয়েই যেন ছাদে উঠতে হতো। আগে বাথরুমের ছাদ থেকে যেতে হতো স্কুলের ছাদে। বাথরুম থেকে ঠিক 1-2 ফুট উঁচুতেই বাথরুমের স্কুলের ছাদ, সেখানে যেতে হতো। যাই হোক, যেদিনকে আমার সাথে ঘটনা ঘটে সেদিন ছিল রবিবার। আমি ঠিক বাজার থেকে বাজার টাজার করে এনে আমার মাকে দিলে রান্না কাড়া করে আমি ঠিক ওই ছাদে যাব ঘুমাতে। সেরকম অবস্থায় আমি খাবার টাবার খেয়ে ছাদে যাব এরকম একটা পরিকল্পনা নিয়ে আমি একটা কাঁথা একটা বালিশ নিয়ে আমি ছাদে যাই। ছাদে যাওয়ার সময় আমি আমার প্রতিবেশী বাড়ির একটা ছেলে, যার সাথে সব সময়ের জন্য আমার উঠা বসা ছিল ঠিক মধুর মতন,
আমি তারকে নাম ধরে ডাক দিই, ইনামুল তুই কি ছাদে যাবি? ইনামুল বলে যে ওরা সবাই গো, ওরা মানে আমার সাথে যারা যারা ছাদে ঘুমাতে যেত তারাই। তাদের ভিতরে সবাই চলে যায় একটা গান শুনতে। সে গানটা এখনো আমার পছন্দ না, সেটা হচ্ছে পালা গান। সেই গানটা এখনকার সময় শোনা যায় মমতাজ এবং তার সাথে সহশিল্পী বৃন্দ। যে গানটা আমার পছন্দ এখনো হয় না বা আগেও হতো না। আমার কাছে জিজ্ঞেস করে যে ওরা সবাই যাবে না? আমি বললাম যে না, ওরা কেউ যাবে না, ওরা গেছে সবাই গান শুনতে। আমি ঠিক ওর কথা শুনে ও বলল যে ঠিক আছে তাহলে তুই যা ছাদে, আমি ছাদে একটু পরে আসছি, তুই যে শো। আমি ঠিক ছাদে প্রতিদিনের মতনই যেভাবে ছাদে ঘুমাতে হয় সেইভাবে আমি ছাদে চলে যাই। ছাদে যে কাঁথাতে যে বাড়ি দিয়ে এদিক ওদিক দিয়ে কাঁথাটা পাশে রেখে শুয়ে পড়ি। কিন্তু কাঁথাটা পাশে রাখা শোয়ার এই কারণটাই হচ্ছে যে রাতে, অনেক রাতে যখন রাত শেষের দিকে আসে তখন একটু শিশির পড়তে থাকে বা ছাদটা যখন ঠান্ডা হয়ে যায় তখন গা একটু ঠান্ডা লাগে, কাঁথাটা টেনে তখন গার পরে দিলে একটু ভালো লাগে। এর জন্য কাঁথাটা সেই ছাদের পাশেই রাখতে হতো বা যেখানে শুতাম ওখানেই রাখতে হতো। আমি ছাদে শুয়ে থাকার পরে আমার যখন ঘুম ভাঙে দেখি ঠিক চাঁদ মামাটা একদম মাথার উপরে কেমন যেন আমার দিকে তাকিয়ে আছে। এত প্রচন্ড আলো ছিল যে স্কুলের ছাদের উত্তর পাশেই ছিল মাঠ, মাঠের উত্তর পাশেই ছিল রাস্তা যেটা গ্রামের মানুষ আসা যাওয়া করত। তার উত্তর পাশেই ছিল আমার বাড়ি, যেটা ছাদ থেকে ঠিক 200 গজ বা 300 গজ দূরে। তা ওই ছাদে যখন শুয়েছিলাম তখন আমি দেখতে পেলাম যে রাস্তাতে যদি কোনো মানুষ বা কোনো লোক হেঁটে যায় তার চেহারাটা বোঝা যাবে, বা বিলের ভিতর দিয়ে কেউ ধানের আটি বা ধান বোঝাই করে গেলে তার চেহারাটাও তখন বোঝা যাবে যে একজন লোক কেউ হেঁটে যাচ্ছে। তখন আমি ছাদে শুয়ে পড়ে থেকে অনুভব করতে থাকি যে কি ব্যাপার, আজকে ছাদে ইনামুলও নেই। যাই হোক, ওরা সবাই গেল কোথায়? কিন্তু ইনামুল চলে যায় তাস খেলতে। আমি সেটা জানতে পারি না বা বুঝতেও পারি না, আমি ছাদে থাকি একাই। আমি ছাদ থেকে উঠে আমি আমার প্রাতিক প্রয়োজনে আমি ছাদেই সারি, সেটা ছাদের দক্ষিণ পাশে। আমি সেরে আসে আবার ছাদে শুয়ে আমি চাঁদের দিকে তাকায় থেকে চিন্তা করতে থাকি যে আজকে ছাদে আমি ঠিক একা, ছাদে আমার সাথে কেউ নাই, কি ব্যাপার, সবাই গেল কোথায়? এটা চিন্তা ভাবনা করে আমি উপর দিকে তাকিয়ে থাকি। কিছুক্ষণ পরে যে ভয়ানক ঘটনাটা ঘটে সেটা সাধারণত মানুষের জীবনে যদি ওইভাবে ঘটতো তাহলে মনে হয় সে সেখানেই কিভাবে পড়তো বা যার সাথে ঘটে সে সেরকম ঘটনাটাই বুঝতে পারে যে কিভাবে এই ঘটনাটা আমার সাথে ঘটেছিল। ঠিক আমি দেখতে পেলাম যে আমার উপরে কেউ একজন ছায়া দিয়ে আমার শরীরটাকে পুরো ঢেকে রেখেছে। বাট আমি ছায়া দেখতে পাচ্ছি, মানে মেঘের মতো বলতে পারেন, মেঘের মতন বলতে পারেন। বাট আমি চাঁদটা দেখতে পাচ্ছি, বা মেঘের মতন হলেও চাঁদটা দেখা যেত না, বোঝা যেত যে চাঁদটাকে ঘিরে রেখেছে একটা মেঘ এরকম। কিন্তু আমি চাঁদটা দেখতে পাচ্ছি কিন্তু আমার শরীরটাকে যেন একটা ছায়া দিয়ে ঘিরে রেখেছে, আমার শরীরটার ভেতরে অন্ধকার। আমি চিন্তা করতে থাকি কি ব্যাপার, এটা কি হলো। আমি আমার ডান হাতটা ঠিক ছাদের বাঁদিকে আমার ডান দিকে বাড়াই দিয়ে দেখি আমার হাতে আলো লাগে, চাঁদের আলো। আবার বাঁ হাতটা বাঁদিকে বাড়াই দিই, দেখি বাঁ হাতে লাগো। আমি তাড়াতাড়ি প্রচন্ড ভয়ে আমি উঠে বসে পড়ি। উঠে বসে পড়ার পরপরই দেখি যে না, আমার শরীরে পুরো আলোটাই লাগতেছে। আমি মনে করি যে হয়তো আমার ভুল হচ্ছে বা আমার অন্য কোনো চিন্তা ভাবনা ছিল, তাই আমি এটা অনুভব করতেছি। আমি এটা চিন্তা ভাবনা করে আমি ঠিক আবারও শুয়ে পড়ি। শুয়ে পড়ার পরে যেটা হয় যে আমার কাছে মনে হচ্ছে যে আমার বুকের উপর দিয়ে বা মাথার উপর দিয়ে পায়ের উপর দিয়ে প্রচন্ড জোরে কেউ উড়ে যাচ্ছে বা কোনো পাখি উড়ে যাচ্ছে, যার বাতাস এত জোরে লাগতেছে সে বাতাসটা ঠিক অনুভব করতে পারে মানুষ একটা মেইন রোডের উপরে, হাইওয়ে রোডের উপরে দাঁড়ায় থাকলে একটা বাস বা একটা ট্রাক যেভাবে দ্রুত গতিতে চলাফেরা করে, সেই দ্রুত গতির বাসের বাতাসটা যেভাবে মানুষের গায়ে লাগে ওইভাবেই আমার গায়ে লাগতেছিল। কিন্তু বাতাসটা এত ঠান্ডা ছিল যে কারণে আমার গাটা শীত ধরে বেড়াচ্ছে বা ঠান্ডা ধরে যাচ্ছে। আমি প্রচন্ড ভয় পেতে থাকি যে এটা কি হচ্ছে। তখনই আবার উঠে বসে পড়ে ঠিক ছাদের পশ্চিম সাইডে থাকে একটা তাল গাছ, একটা বা দুটো তাল গাছ, ওর সাথে থাকে একটা তেঁতুল গাছ। আমি ওই গাছের দিকে তাকাতে থাকি যে পরিমাণ বাতাস হচ্ছিল আমার গায়ে যেহেতু লাগছিল, তাল গাছের পাতা বা ছাদের পাশে যে গাছগাছা আছে এই পাতা বা গাছগাছালির ডালপালা নড়তে থাকবে, কিন্তু আমি দেখতে পেলাম যে কিছুই নড়ছে না। সব কেমন যেন খুব একটা ভয়ঙ্কর নিরাপত্তা পালন করতেছে। যে সে আওয়াজটা মনে হচ্ছে যে আজকে মনে হয় রাতে কোনো পাখি বা কোনো পঙ্খী বা কোনো কুকুর শিয়ালেরও কোনো আওয়াজ নেই, এরকম একটা অবস্থা। আমি ঠিক আবারও শুয়ে পড়ে আমি চিন্তা করতে থাকি যে আমার সাথে এটা কি হচ্ছে। তারপরও আমি কিছু মনে না করে আমি ছাদে শুয়ে থাকি। আমি ঠিক শীতে বা
ঠান্ডার কারণে আমি কাঁথাটা গায়ে দিয়ে আমার মাথাটা থেকে ঠিক বিলের দিকে মানে দক্ষিণ দিকে আর পাটা থেকে উত্তর দিকে মানে আমার বাড়ি বা রাস্তার দিকে। ওই স্কুলটা ঠিক পশ্চিম পূর্ব দিকে লম্বা। ঠিক উত্তরটা থাকে, উত্তর পাশটা থাকে মাইয়া স্কুলের মাঠ, দক্ষিণ পাশটা থাকে বিল, যেটাকে বলা হয় কই বিল আমাদের এলাকার মানুষ বলে। ঠিক ওরকম ভাবে শুয়ে থেকে আমি পূর্ব দিকে যে ছাদটা দিয়ে বা যে বাথরুম বেয়ে আমি উঠেছিলাম ছাদে, সেদিকে আমি তাকিয়ে থাকি। কিছুক্ষণ পরে দেখি যে ওই ইনামুলের মতন একজন বা ইনামুল ছাদে যার আসার কথা ছিল, যে ইনামুল দেখি ঠাস করে ছাদের পরে উঠেই স্কুল বাথরুমের ছাদের পরে উঠেই একটা ছাতা হাতে ধরে কেমন যেন ফুটালো। আমি মনে করলাম যে কি ব্যাপার, রোদ নাই বৃষ্টি নাই, ইনামুল কেন ছাতা মাথায় করে আসছে। আমি ঠিক তার চেহারা বা তার ফেসটা বুঝতে পারছি যে সেই ইনামুল আসছে। যখনই সে বাথরুমের ছাদ থেকে ইসের ছাদে উঠলো, স্কুলের ছাদে উঠলো, তখন আমি তাকে হেসে দিয়েই কথাটা বলছিলাম, এখন যেভাবে বলছি যে কিরে ইনামুল, বৃষ্টি নাই রোদ নাই, তুই কেন কিভাবে ছাতা মাথায় করে আসছিস। সে কোনোই কথা আমার সাথে বলে না। কিন্তু আমি যেটা দেখতে পাই যে ইনামুল লম্বাই ছিল আমার মতনই, কিন্তু সে ওই সময় যেটা দেখছিলাম সেটা ছিল একটু অতিরিক্ত লম্বা। আমি তারপরও কিছু মনে না করে যে আমার একটু দেখার বলে দেবে, ঠিক সে আমার থেকে 2-3 ফিট দূরে থাকতেই আমি দেখি যে ইনামুল ওখানে এসে দাঁড়ায় যায়, কোনো কথার উত্তর না দিয়ে। দেখি যে ছাতাটা ঠিক ফট করে বন্ধ হয়ে যায়। আমি ঠিক ওই ছাতার দিকে তাকায় পড়ি। ছাদের দিকে তাকানোর সাথে সাথে দেখি ইনামুল আর আমার চোখের সামনে নেই, সে কেমন যেন হারিয়ে যায়। আমি চিন্তা করতে লাগি যে কি ব্যাপার, ইনামুল আজকে গেল কোথায়। দেখলাম আমি আমার জ্ঞান থাকতে যে ইনামুল আমার সামনে এসেছে, আসলে ইনামুল গেল কোথায়। আমি এটা চিন্তা ভাবনা করি। করতে করতে আমি ঠিক ছাদের পূর্ব দিকটাতে তাকায় থাকি। হঠাৎ করে দেখি যে ভয়ঙ্কর ঘটনা, সেটা হচ্ছে আমার পিছে কে যেন একজন দাঁড়িয়ে আছে। তার ছায়াটা ঠিক 10 থেকে 12 ফুট বা 14 ফুট বা 15 ফুট দূরে ছাদের পূর্ব দিকে চলে গেছে। এত ছায়াটি এত প্রচন্ড লম্বা কেউ আমার পাশে দাঁড়ায় আছে। আমি প্রচুর ভয় পেয়ে কেন যেন গা কাঁপতে থাকে। আমি আমার ভয়ের কারণে আমার সাহস হয়েছিল না যে আমি পিছন দিকে তাকাই বা পিছন দিকে ঘুরে দেখি যে আসলে কে আমার পিছে দাঁড়াইছিল। কিছুক্ষণ পরে যেটা হয়, আমি ভয়ে ওটা দেখতে লাগি, তার ছায়াটা, যে সে কি আমার একজন বাক্যত বড় একজন ভয়ঙ্কর লোক। এটা দেখে আমি ভয়ে যখন ঘোরাতে পারছিলাম না, কিছুক্ষণ পরে দেখি সে আস্তে আস্তে কুজো হতে থাকে, যার ছায়াটার কারণ ভাবে আমি বুঝতে পারি যে সে কুজো হচ্ছে হয়ে আমার ঠিক মাথার বাম দিকে কানের উপরে সে চেপে ধরে তার একটা হাত দিয়ে। আর একটা হাত দিয়ে, যে আমি যেহেতু পূর্ব দিকে ঘুরেছিলাম, আর একটা হাত দিয়ে আমার মাজা বা আমার হাতটা দিয়ে হাতের দিক থেকে চেপে ধরে রাখে। তার যে চেপে ধরে রাখে কুজো হয়ে, তার হাতের যে ফাঁকাটা ছিল সেই ফাঁকাটার ভিতর দিয়ে আলোটা ঠিক চাঁদের আলোটা ঠিক তার হাতের ফাঁকা দিয়ে পড়তেছিল নিচে। আমি দেখে ভয়ে চিৎকার মারতে থাকি। কেমন যেন সেই চিৎকার ছিল এত জোরে, সেই চিৎকারটা ছাদের বাইরে যাচ্ছিল না, এরকম একটা অবস্থা থাকে। কিছুক্ষণ পরে সে আমাকে হঠাৎ করে কেন যাওয়া কি কারণে ছেড়ে দিয়ে সে চলে যায়। আমি প্রচন্ড ভয়ে তাড়াহুড়ো করে উঠে দেখি বাপাশে যে তাল গাছ বা তিতুল গাছ, দুটার পাতা ঝড়ের মতন মোড়ামুড়ি খেচ্ছে এবং সে ওই পাশে আমার কাছে মনে হলো যে ভাঙচুর করে চলে যাচ্ছে। কিন্তু আশেপাশের যতগুলো গাছগাছালি ছিল কোনোটাই নড়ছে না, শুধু ওই তিতুল গাছ আর তাল গাছটাই নড়ছে। আমি প্রচন্ড ভয়ে ছাদের থেকে কাঁথাটা বালিশ দিয়ে পেঁচ দিয়ে আমি ছাদের নিচেই ফেলে দিয়ে ছাদের পরের থেকে বাথরুমের ছাদে এক লাফ দিয়ে নিচেই পড়ে বাড়িতে চলে যায়। আমার আব্বা ডেকে বলে, কিরে বসিন নাকি? আমি বলে হয়। কিরে তুই ছাদের থেকে চলে আসলি কেন? আমি বলি যে আমি প্রচন্ড ভয় পেয়ে ছাদের থেকে চলে আসি। সকালবেলা যেটা হতে থাকে সেটা আমার প্রচন্ড গায়ে জ্বর আসতে থাকে এবং আমার বমি হতে থাকে। আমি আব্বাকে ঘটনাটা খুলে বললে ঠিক ইনামুলকে বাড়ির থেকে ডাইকে নিয়ে আসে। ইনামুলকে ডাকে আনার পরে আমি ইনামুলের কাছে জিজ্ঞেস করি, ইনামুল তুই কি ছাদে গিয়েছিলি? তখন সে বলে যে না, আমি তো ছাদে যাই না, আমি ঠিক তাস খেলে এসে 10টার মধ্যেই আমি বাড়িতে শুয়ে পড়ি। বাট ইনামুলের আব্বাও, সে আমার আব্বার সাথে খুব ভালো সম্পর্ক এখনো আছে, যে আমার বাড়িতে এসে বসে বা আমার আব্বা তাদের বাড়িতে যে বসে। ঠিক আমাদের বাড়ির থেকে তার বাড়ি 200 গজ দূরে, এতটুকু ডিফারেন্স। সে বলে যে না, আমার ছেলে তো রাত্রে এসেই বাড়িতে শুয়ে পড়েছে, সে তো ছাদে যায়নি। আমার বুঝতে আর অসুবিধা হলো না যে আমার সাথে যে ঘটনা ঘটাইছে বা আমার সাথে যে এসেছিল বা আমাকে ধরেছিল সে ছিল ভয়ঙ্কর একজন লোক। আমার যেহেতু কোনোভাবেই আমার এই সুস্থ হচ্ছিলাম না, আমার মা আমাদের পাড়ার একটি ছেলে, তার নাম ইকলাস, তাদের বাড়িতে ঘুরতে বা বেড়াতে গেছিল। তখন তার মা আমাকে বলে যে কি ব্যাপার, তোমার বসির কি সুস্থ হয়েছে? আমার বলে যে না, কিছুতেই সুস্থ হচ্ছিল না। তার শ্বশুর তখন আসে হজ থেকে এসেই তাদের বাড়িতে আসে বেড়াতে।
তখন তার শ্বশুরের কাছে আমার মা ঘটনা খুলে বলে। সে তখন আবে জমজমের কিছু পানি এবং কাগজের উপরে কি যেন লেখে বলে যে আপনার ছেলেকে এটা ভিজেই ভিজেই খাওয়ালে আপনার ছেলে সম্পূর্ণ সুস্থ হবে। ওটা আমি নিয়মিত খেলে বাস ওটা খাওয়ার পরে আমি সম্পূর্ণ সুস্থ হই। রাসেল ভাই, এই ছিল আমার সর্বপ্রথম ঘটনা। অনেক ধন্যবাদ আপনাকে। আমরা চলে আছি আমাদের আরো একজন অর্থাৎ দ্বিতীয় অতিথির কাছে এবং তার শেষ ঘটনাটা আমরা শুনবো তার কাছ থেকে। প্লিজ আপনার ঘটনাটা আপনার নাম বলে শুরু করুন। আমি এনআই আশিক, আমি একটা প্রাইভেট মেডিকেলে 3rd ইয়ারে পড়ছি। আমি আমার জীবনের প্রথম ঘটনাটা বলতে চাচ্ছি, মানে যেখান থেকে আমার সমস্যাগুলো শুরু হয়েছে। ঘটনাটা হচ্ছে 2012 সালের জুন মাসের ঘটনা। তারিখটা মনে নেই, কারণ আমার 12 সাল ডায়েরিটা হারিয়ে গেছে, তারিখটা খেয়াল করতে পারতেছি না। তো আমি তখন প্ল্যান চেট করতাম, মানে হুমায়ুন স্যার এবং জাফর ইকবাল স্যারের বইটি পড়তাম, তো ওখান থেকে ইন্সপিরেশন হয়ে নিজেই আর কি এই জিনিসগুলো করতাম। তো ঘটনার দিন প্রচন্ড গরম ছিল জুন মাসে। আমি রাত 12:30 কারেন্ট চলে গেছে, আমি ছাদে চলে যাই। আমাদের বাসাটা ছিল 2 তলা, নিচতলা আমরা থাকতাম, উপরতলা ছিল ওই স্টোর রুম। এবং এটা হচ্ছে মানিকগঞ্জের বাসা আর কি, মানিকগঞ্জে ছিলাম তখন, আমার আম্মু ওখানে চাকরি করতো। তো আমি ছাদে চলে গেছি 12:30টার দিকে। তো তখন কি মনে করে জানি আমি, আমার পকেটে একটা মোম ছিল আর ম্যাচ ছিল, আমি এটা নিয়ে আর কি প্ল্যান চেট শুরু করলাম। তো ওটার একটা পর্যায়ে মানে ওই মোমটাকে ঘিরে ঘুরতে হয়। তো আমি মোমটাকে ঘিরে ঘুরছিলাম, তো 10-12 মিনিট ঘোরার পরে হঠাৎ করে মোমটা নিভে গেছে। নিভে যাওয়ার পর আমি থমকে দাঁড়িয়ে গেলাম ওখানে, যে জিনিসটা কি হচ্ছে। এবং আমার কাছে মনে হচ্ছে যে আবহাওয়াটা টোটাল চেঞ্জ হচ্ছে। যেখানে আমি প্রচন্ড গরমে মানে ঘামছিলাম, সেখানে দেখলাম যে আমার প্রচন্ড ঠান্ডা লাগা শুরু করছে এবং আমি ঠান্ডায় কাঁপছি। অথচ মানে আশেপাশে একটা গাছের পাতাও নড়তেছে, মানে একটু বাতাসও নেই আশেপাশে। তো আমি ওই জায়গায় স্টিল দাঁড়ায় আছি। তো কতক্ষণ দাঁড়াইছিলাম জানি না, হয়তো 5-6 মিনিট হবে। হঠাৎ করে একটা সাউন্ড শুনলাম। নর্মালি আমরা যেরকম সাউন্ডটা হয় সামনে থেকে, ডান থেকে, বাম থেকে বা পিছন থেকে কোনো একটা দিক থেকে আসে, সাউন্ডটা আমি মানে টোটাল চতুর্দিক থেকে শুনলাম। যে আমাকে কেউ একজন বললো, একদম ক্রিস্টাল, মানে ভয়েসটা আমি ঠিক ব্যাখ্যা করতে পারবো না, এটা যে শুনছে মানে সে বুঝবে আর কি, এটা অন্যরকম আর কি গলাটা ছিল, যে রাতটা তো তোমাদের জন্য নয়, রাতটা আমাদের। এই শব্দটা আমি মানে কথাটা শোনার পর আমি প্রচন্ড ভয় পেলাম এবং ওখানে মুমটা ফেলে দিয়ে আমি নিচে চলে গেছি। এবং তখন থেকে আমার সাথে ঘটনা মানে ঘটা শুরু করছে। তার কিছু আমি আসলে দিনের বেলা মানে যে জিনিসটা মনে করলাম যে হয়তো রাত্রে আমি সাউন্ড হ্যালুসিনেশন হয়েছে, জিনিসটা আমি ভুলও শুনতে পারি, অনেকক্ষণ ঘোরাঘুরি করছে, মাথায় চক্কর টক্কর দিয়ে হয়তো আমি সাউন্ড হ্যালুসিনেশন হয়েছে। আর 2 দিন পর আমি ঢাকায় চলে আসি। তার কয়েকদিন পর আমার আম্মা আমাকে ফোন দেয় বলতেছে যে আশিক, মানে আমাদের বাসার ছাদে জানি কি দৌড়দৌড়ি করে, এটা 9:30 বাজে একবার দৌড়দৌড়ি করে আর 12টার পরে দৌড়দৌড়ি করে। তো আমার ভাই আছে নাইম, ও বাসায় থাকে তখন। তাই আমি নাইমের বললাম যে তুই যখন দৌড়ায় সাথে সাথে দৌড় দিয়ে উপরে চলে যাবি, দেখবি যে কেউ আসছে কিনা। তো কয়েকদিন এরকম করছে। তারপর আমার ফোন দিয়ে বললো যে ভাই আমি তো সাথে সাথে একদম ইনস্ট্যান্ট দৌড়ে উপরে যাই, দেখি কেউ নাই। তাই আমি বললাম এক কাজ কর, ওই বাইরে বালি আছে, বালি করবি যে রাত মানে বিকেলবেলা বা সন্ধ্যার দিকটা তোর ফ্রেন্ডদের নিয়ে পুরোটা ছাদ বালি বিছাই দিবি, যদি কেউ হাঁটেও পায়ের একটা ছাপ পড়ে থাকবে ওখানে। এটা মনে করে আমি ওটা বলছি। তো ওই জিনিসটা করছে। পরদিনও আমাকে ফোন করে বলতেছে যে ভাইয়া গতকাল তো আমি ছাদে বালি বিছাইছি, বাট পরের দিনকে দিয়ে ছাদে তো মানে পায়ের চিহ্ন তো দূরের থাকে, একটা বালিও নেই। এটা হচ্ছে ঘটনা। তারপরে থেকে এক কিছুদিন পরে, এটা হচ্ছে 12 সালের প্রায় মানে অক্টোবরের দিকে, আমার আম্মা একদিন ফোন করে বলতেছে যে তোর ভাই ভয় পেয়েছে। আমি নাইমের সাথে ফোনে কথা বললাম যে ভাই গত রাত্রে আমি প্রচন্ড ভয় পেয়েছি। কি হয়েছে যে আমি মানে তখন সেই রাত্রে আমার আম্মু বাসায় ছিল না, মানে অফিসের কাজে আর কি ওখানে থাকতে হইতো, মানে থাকছিল আর কি ওই দিন রাত্রে। তো ও রাত্রের 12:30টার পরে প্রায় 1টার দিকে বললো যে আমি মানে দরজা মানে জানালাতে নক করা শব্দ, মানে আমার ঘুমটা একটু হালকা হয়েছে, আমার কাছে মনে হচ্ছে জানালা কি যেন নক করতেছে। তো আমাদের হচ্ছে বাসার পাশে লাগে আর একটা বাসা, মানে মাল্টি মানে 6-7 তলা বিল্ডিং। তো ওটা বারান্দার লাইটটা কিন্তু আমাদের জানালায় পড়ে, মানে আমাদের লাইট বন্ধ করলে ওদের বারান্দার লাইট পড়ে। তো বলতেছে যে ভাই আমি রাত্রে হঠাৎ করে মানে শব্দ পাই, আমি ঘুম ভাঙা দেখি যে মানে আধো আলো আধো ছায়াতে আর কি দেখলাম যে একটা লোক, মানে তার লোকটা ফেসের বর্ণনাটা সেরকম দিল যে মানে চাকু দিয়ে পুরাটা মুখে যদি করলে যেরকম হয় না, মানে খাওয়া খাওয়া এরকম, আর রক্ত মাখা, ও জামা দিয়ে তাকায় রয়েছে। তো এটা দেখে ধর্মন করে একদম টোটাল মানে যা ছিল ঘুমের রেস্ট ছিল সব কাটা একদম সোজা বসে গেছে। ঠিক এই মুহূর্তে আমাদের তখন সাবলেটে আর কি আমাদের এক আঙ্কেল আর আন্টি ওখানে চাকরি করে, উনি থাকতো। তো আঙ্কেল ওকে ডাকতেছে যে নাইম। তো নাইম বলতেছে যে আঙ্কেল কি হয়েছে, তুমি কিছু শুনছো? নাইম বলতেছে কি, একটা লোক, মানে ওই আঙ্কেলের মেয়ে ছিল জুই নাম, যে আমি এইমাত্র শুনলাম মানে জুইকে ডাকতেছে। এটা শুনে তো আমি ঘুম থেকে উঠছি। তো নাইম কি করলো, মানে ওই রুম থেকে এই রুমে কথা হচ্ছিল কনভারসেশন। তো নাইম ঘর থেকে বের হলো, বের হয়ে ও দেখলো যে কেউ একজন
ওই মানে সিঁড়ি দিয়ে নিচ থেকে উপরে একদম ছাদে দৌড় দিলে যেরকম শব্দটা হয়, ওর কাছে মনে হলো যে কেউ যে নিচ থেকে দৌড় দিয়ে উপরে চলে গেছে। তো ও এবং আঙ্কেল দুজনই দরজা খুলে বের হলো, আর দুজনে মিলে ছাদে গেছে, গিয়ে ওখানে কাউরে কিছু পায় না, নিচে চলে আসছে। তার কিছুদিন পর আম্মা আর কি ওখান থেকে বদলিয়ে চলে আসে। কিন্তু ওখানে যে আঙ্কেলটা এখন উনি ওখানে আছে, আমি লাস্টে যে আমি আজকে আসলাম তার কিছুদিন আগে কথা হয়েছে, 3-4 দিন হবো, এখন ওখানে এই ধরনের ঘটনা ঘটে। রাত্রে জুই জুই কে জানি ডাকে, মানে কারো একটা ফেস দেখা যায়, এই ধরনের ঘটনা ঘটতেছে। অথচ আমার ওই মানে প্যানচেটের আগ পর্যন্ত গত 6 বছর ওখানে আমরা ছিলাম, মানে কোনো ঘটনা ঘটে নাই। ইভেন আমার সাথে তার আগ পর্যন্ত কোনো ঘটনা ঘটে নাই, তারপর থেকে আমার সাথে একটার পর একটা ঘটনা ঘটে যাচ্ছে। এটা ছিল ভাইয়া। অনেক ধন্যবাদ আপনাকে। সো থ্যাঙ্কস আপনাকে। আপনার নামটা একটু প্লিজ বলবেন এবং তারপরে আপনার ঘটনাটা আমরা শুনবো। থ্যাংকস রাসেল ভাই। হাই লিসেনার্স, আমি শাকিম হোসেন। আমি এসেছি কোটচাঁদপুর সরকারি কেএমএইচ ডিগ্রি কলেজে পড়াশোনা করি এবং আমি এসেছি ঝিনাইদহ থেকে। তো আমি আমার কথা না বাড়িয়ে আমি সরাসরি আমার ঘটনায় যেতে চাই। আমার সাথে যে ঘটনাটি ঘটে, আমার তখন এসএসসি পরীক্ষা শেষ হয়। এসএসসি পরীক্ষা শেষ হবার পর যখন আমাদের স্কুল ছুটি ছিল, তো সেই টাইমে আমরা কয়েকজন ফ্রেন্ড মিলে আমরা আমাদের ঈদগাহ মাঠে আড্ডা দিছিলাম। তো হঠাৎ রাত 10টার দিকে আমরা সিদ্ধান্ত গ্রহণ করি যে আমাদের ওই এলাকায় রাসেল ভাই প্রচুর পরিমাণে বাদাম চাষ হয়। তো আমরা সিদ্ধান্ত গ্রহণ করি যে আমরা বাদাম সেদ্ধ করে খাবো। তো মানে বাদাম তুলে তারপরে সেদ্ধ করবেন? জি জি জি, সেদ্ধ করে খাবো। তো তারপর আমরা কয়েকজন ফ্রেন্ড মিলে আমরা মাঠে রওনা দিই। তারপর যেতে আমরা বাদাম মাঠে থেকে তুলতে শুরু করি, ভূত থেকে। আচ্ছা। তো তারপর তখন আবহাওয়াটা খুবই নরম ছিল, কিন্তু হঠাৎ আমার কিছু ফ্রেন্ড লক্ষ্য করলো যে চারিপাশে যে খেজুর গাছ ছিল, কিন্তু তো খেজুর গাছ প্রচুর মানে জোরে মনে হচ্ছে যে মানে ভেঙে ফেলছে আর কি, প্রচুর জোরে বাতাস হচ্ছে আর ঢিল ছোড়ার শব্দ শোনা যাচ্ছে। তো আমার ফ্রেন্ডরা উপলব্ধি করার পর আমাকে বলে যে সাকিম দেখ হচ্ছে গিয়ে ওইদিকে কি ঘটছে। তো আমিও তখন বিষয়টা লক্ষ্য করি। তো তারপর আমরা সিদ্ধান্ত করলাম আমাদের আর এখানে থাকা সম্ভব না, তো চল আমরা বাসার দিকে রওনা দিই। তো আমরা যে পরিমাণ বাদাম তুলেছিলাম তো সেটা আমরা রাখিনি, আমরা ওটা নিয়েই আমরা আমাদের ওই গন্তব্যস্থলে আমরা পৌঁছাই, আমাদের স্কুল ঈদগাহ মাঠে। তো ঈদগাহ মাঠে আসার পর আমরা বাদামগুলো ছুঁড়াই। তো ছুঁড়ানোর পর আমার ফ্রেন্ড নাসিম ও আমাকে বলল যে সাকিম তুই পানি নিয়ে আয়, বাদাম সেদ্ধ করতে হলে যেহেতু পানি লাগে, পানি এবং লবণ লাগে। তো আমাকে পানি নিয়ে আসতে বললো কানাপুকুর থেকে। পাশে একটা পুকুর ছিল ভাই, তো ওই পুকুরটার নাম কানাপুকুর। ওই পুকুরকে ঘিরে বর্তমানে এখন অনেক ভয়াবহ ঘটনা ঘটে গেছে এবং এখনো ঘটছে। তো আমি দেখতে পেলাম যে কানাপুকুরের উপর দিয়ে মানে একটা বুড়ো টাইপের লোক মানে পানির উপর দিয়ে হেঁটে আসছে, কোনো পানি নড়াচড়ার শব্দ নেই। তো দেখলাম যে হেঁটে চলে যাচ্ছে। তো আমি প্রচন্ড ভয় পেয়ে যাই রাসেল ভাই। তো ভয় পাওয়ার পর আমি দৌড়ে আসি, সেটা আমার ফ্রেন্ডদেরকে বলি যে ওই দেখ আমি একটা জিনিস দেখলাম। তো ওরা আমার সাথে যাই, যেতে আমরা সবাই দেখতে পাই জিনিসটা। কিন্তু তারপর আমার ফ্রেন্ডরা বলল যে থাক, বেশি বাড়াবাড়ি করার কিছু দরকার নেই, আমরা থেকে বাদাম সেদ্ধটার কাজটা সেরে নিই। তো আমরা আগুন জ্বালাই রাসেল ভাই। আগুন জ্বালানোর পর আমরা ওই সময় কোনো প্রবলেম ফেস করি না। তো আগুন জ্বালানোর পর আমরা বাদাম সিদ্ধর কাজটা শুরু করে দিই। তো যখন আমাদের বাদাম সিদ্ধ কমপ্লিট হয়ে যায় তখন আমরা ওই ঈদগাহর উপরে বাদামগুলো আমরা ধুয়ে দিই, মানে রাখি আর কি। তো তারপরই রাসেল ভাই ঘটে আসল ঘটনা। তো আমরা শুনতে পেলাম যে ঈদগাহর পিছন থেকে অনেক জোরে জোরে কে যেন থাবা দিচ্ছে, মানে বাড়ি দিচ্ছে আর কি, আর এমন টাইপের শব্দ করছে যা রাসেল ভাই আমি বলে বোঝাতে পারবো না। দেখেন রাসেল ভাই, আমার এখন কথাটা চিন্তা করে আমার গায়ের লোম খাড়িয়ে গেছে। তো আমরা প্রচুর ভয় পাই। তো আমরা ওই টাইমে ফেস করি যে আমাদের আর এখানে থাকা সম্ভব না, তা চল বাড়ি চল। তো আমরা আঁকাবাকি করে ওই যে জিনিসপত্রগুলো ছিল ওগুলো আমরা নিয়ে বাড়ি থেকে দৌড়ে রওনা দিই। তো আসার পর রাসেল ভাই এখানে ঘটনা শেষ হয় না। আমি রাতে শুবার পর স্বপ্ন দেখতে পাই যে
একটা লোক এসে বলছে যে এই আমরা ওখানে তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য প্রস্তুতি গ্রহণ করছিলাম, তা তোরা ওই ঈদগাতে ওইগুলো ঢেলে জায়গাটা নষ্ট করলি কেন? তো এটা আপনি স্বপ্নে দেখেছেন? জি 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 স্বপ্ন দেখেছি। তো তারপর বলল যে যা করেছি ভালো করেছি, যদি ওই সময়ে না আসতিস তাহলে তোদের যে কোনো ক্ষতি করে দিতাম। তো রাসেল ভাই এটা স্বপ্ন দেখার পর সাথে সাথে আমি শুনতে পাই যে আমাদের ঘরের ছাদের উপরে মেঘনি গাছ ছিল। তো মেঘনি গাছে অনেক মোটা ডাল একটা ছাদের উপরে ভেঙে পড়ে। তো ভেঙে পড়ার পর আমার ঘুম ভেঙে যায় হঠাৎ। তো আমি প্রচন্ড ভয় পাই রাসেল ভাই। তো তারপর আমি আমার মামার ঘরে শোবার জন্য চলে যাই। শোবার পর সকালবেলা আমি ছাদের উপরে যেতে দেখতে পাই যে ওই ডালে নখের আঁচড় ছিল। মনে হচ্ছিল যে কে যেন মুঠো করে একটা ওই ডালটা টান দিয়ে ভেঙে ছাদের উপরে রেখে দিয়েছে। তো রাসেল ভাই এই ছিল আমার ঘটনা।